14ই আগস্ট 1947 ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার সবচেয়ে বেদনাদায়ক একটি দিন। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশ অপেক্ষা করছিল স্বাধীনতার নতুন ভোরের, কিন্তু সেই অপেক্ষার আড়ালে লুকিয়েছিল ভয়, কান্না আর অনিশ্চয়তা। আমরা সবাই 15ই আগস্টের স্বাধীনতার কথা জানি, কিন্তু তার ঠিক আগের দিন অর্থাৎ 14ই আগস্টে সারা দেশে আসলে কি ঘটছিল? কেন স্বাধীনতার আনন্দের মাঝেও হাজার হাজার মানুষ নিজের ঘর ছেড়ে পালাচ্ছিল? কেন মহাত্মা গান্ধী সেই ঐতিহাসিক উদযাপনে উপস্থিত ছিলেন না? আর সেই রাতেই এমন কি ঘটেছিল যা ভারতের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল? আরও একটি প্রশ্ন আজও ইতিহাসপ্রেমীদের মনে ঘুরে বেড়ায়। স্বাধীনতার কয়েক ঘন্টা আগে জওহরলাল নেহেরু কি নিয়ে এতটা চিন্তিত ছিলেন? সংসদ ভবনে তার বিখ্যাত ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণের আগে ঠিক কি ঘটেছিল? সেই রাতের পর্দার আড়ালে এমন কি ঘটনা ঘটেছিল যা আজও অনেকেই জানেন না? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব 1947 সালের সেই ঐতিহাসিক 14ই আগস্টে। চলুন জেনে নেওয়া যাক স্বাধীনতার আগের সেই রাতের অজানা ইতিহাস। 15ই স্বাধীনতার উজ্জ্বল সূর্যোদয়ের ঠিক আগে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল সালের শুরু। ব্রিটেনে ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলির সরকার। ব্রিটিশদের আশা ছিল ভারত হয়তো শান্তিপূর্ণভাবেই স্বাধীন হবে, কিন্তু ততদিনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক বিভাজন চরমে পৌঁছে গিয়েছিল। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানান। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে স্বাধীন ভারতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। পরিস্থিতি দ্রুত এমন জায়গায় পৌঁছায় যেখানে দেশভাগ প্রায় অনিবার্য হয়ে ওঠে। অবশেষে 1947 সালের 3 জুন ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে ভারতকে দুটি পৃথক রাষ্ট্রে ভাগ করে ক্ষমতা হস্তান্তর করা হবে। এর কিছুক্ষণ পর জওহরলাল নেহেরুও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানান, এই সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক হলেও দেশের ভবিষ্যতের কথা ভেবেই তা মেনে নেওয়া হয়েছে। এরপর 18 জুলাই 1947 ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হয়। এই আইনের মাধ্যমে ঠিক হয় 15 আগস্ট 1947 থেকে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করবে। দেশভাগের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে লন্ডন থেকে ভারতে পাঠানো হলো স্যার সিরিল র্যাডক্লিফকে। আশ্চর্যের বিষয়, এর আগে তিনি কোনোদিন ভারতবর্ষে আসেননি। এখানকার মানুষ, ভাষা, সংস্কৃতি কিংবা ধর্মীয় সম্পর্ক সম্পর্কে তার প্রায় কোনো বাস্তব অভিজ্ঞতাই ছিল না। তবুও সেই মানুষটির হাতেই তুলে দেওয়া হলো হাজার বছরের ইতিহাস বহন করা একটি দেশের মানচিত্র। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি একটি রেখা টেনে ভারতকে 2 ভাগে ভাগ করে দিলেন, ভারত এবং পাকিস্তান। কিন্তু একটি মানচিত্রে দাগ টানলেই কি সত্যি একটি দেশকে ভাগ করা যায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই সময়ের লাখো সাধারণ মানুষের জীবনে। দেশভাগের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছিল রাজনৈতিক নেতা বা ব্রিটিশ শাসকদের নয়, দিতে হয়েছিল সাধারণ মানুষকে। রাতারাতি অসংখ্য পরিবার নিজের ঘর, জমি আর জন্মভূমি ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সেই দীর্ঘ যাত্রাপথে অনেকেই সাম্প্রদায়িক সহিংসতার শিকার হন। কেউ নিজের প্রিয়জনকে হারান, কেউ চিরদিনের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। হাজার হাজার মানুষ উদ্বাস্তু শিবিরে অমানবিক কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হন। দেশভাগের সেই ক্ষত আজও ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হলো 1947 সালের 15ই আগস্ট ভারতকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জওহরলাল নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধীকে দিল্লিতে আসার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান। কিন্তু তখন দেশের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। দেশভাগের সঙ্গে সঙ্গে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। কলকাতা এবং তৎকালীন বাংলার বিভিন্ন অঞ্চল রক্ত
কর্তৃপক্ষই সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছিল। এমন সংকটময় সময়ে গান্ধীজি দিল্লিতে না গিয়ে কলকাতাতেই থেকে যান। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের মাঝে হাঁটেন, উভয় সম্প্রদায়কে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানান। নেহেরুর পাঠানো চিঠির জবাবে গান্ধীজি স্পষ্ট ভাষায় লিখেছিলেন, যখন দেশের মানুষ একে অপরের প্রাণ কেড়ে নিচ্ছে তখন তিনি কোনো উৎসবে যোগ দিতে পারেন না। প্রয়োজনে তিনি সেখানেই থেকে অনশন করবেন, তবুও মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবেন। এই উত্তর পাওয়ার পর জওহরলাল নেহেরু বুঝতে পারলেন স্বাধীন ভারতের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তে তাকে মহাত্মা গান্ধীর উপস্থিতি ছাড়াই সেই দায়িত্ব পালন করতে হবে। ইতিহাসের সেই রাতে একদিকে দিল্লি স্বাধীনতার উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, আর অন্যদিকে কলকাতায় গান্ধীজি মানুষের প্রাণ বাঁচানোর লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন। 14ই আগস্ট 1947 বিকেল। স্বাধীনতার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। দিল্লিতে নিজের বাসভবনে মেয়ে ইন্দিরা গান্ধী ও কংগ্রেস নেত্রী পদ্মজা নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন জওহরলাল নেহেরু। ঠিক সেই সময় একটি জরুরি ফোন আসে। পাঞ্জাব থেকে আসা ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতার খবর শুনে স্তব্ধ হয়ে যান তিনি। দেশভাগের আগুনে তখন লাহোর সহ বহু অঞ্চল জ্বলছে, অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এই খবর নেহেরুকে গভীরভাবে নাড়া দেয়। স্বাধীনতার আনন্দের মুহূর্তে দেশের একাংশে এমন রক্তপাত তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। কিছুক্ষণ নীরবে বসে থাকার পর তিনি বলেন, দেশের মানুষ যখন এত কষ্টে আছে তখন এই পরিস্থিতিতে ভাষণ দেওয়া আমার জন্য সহজ নয়। তার এই মানসিক অবস্থা দেখে সহকর্মীরা তাকে বোঝান, কোটি কোটি ভারতবাসী বহু বছরের অপেক্ষার পর স্বাধীনতার সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে তাকিয়ে আছে। তাদের আশা ভঙ্গ করা ঠিক হবে না। অবশেষে নিজের ব্যক্তিগত বেদনা হৃদয়ে চেপে রেখেই জওহরলাল নেহেরু ইতিহাসের অন্যতম স্মরণীয় ভাষণ দেওয়ার প্রস্তুতি নেন। 14ই আগস্ট 1947। রাত তখন প্রায় 9টা। ঝমঝম করে বৃষ্টি নামছে দিল্লিতে। তবুও স্বাধীনতার মুহূর্তের সাক্ষী হতে হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করলেন রাজপথে। রাত 11টার দিকে রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে সংবিধান সভার ঐতিহাসিক অধিবেশন শুরু হয়। সুচেতা কৃপালিনী গেয়ে ওঠেন বন্দে মাতরম। এরপর স্বাধীনতার প্রস্তাব পেশ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সংবিধান সভায় দাঁড়িয়ে জওহরলাল নেহেরু শুরু করেন তার ঐতিহাসিক ভাষণ, লং ইয়ার্স ago we made a tryst with destiny। মধ্যরাতের সেই মুহূর্তে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারত প্রবেশ করে স্বাধীনতার নতুন যুগে। কিন্তু সেই আনন্দের রাতের আড়ালেই লুকিয়েছিল দেশভাগের গভীর যন্ত্রণা। 14ই আগস্ট 1947। কলকাতার চিত্রটা কেমন ছিল? গান্ধীজি কলকাতায় আসার পর সাম্প্রদায়িক হিংসার পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছিল। 11ই আগস্ট তার নেতৃত্বে চিতপুর থেকে বিশাল পদযাত্রায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ওর কলকাতা মেতে উঠল স্বাধীনতার প্রস্তুতিতে। 14ই আগস্ট দুপুর থেকেই ব্রিটিশ পতাকার বদলে উঠতে শুরু করলো ভারতের তিরঙ্গা। সন্ধ্যা নামতেই বাড়িতে বাড়িতে জ্বলল প্রদীপ, তৈরি হতে লাগলো মিষ্টি, আর রাস্তায় রাস্তায় শুরু হলো সাজসজ্জা। যাদের বাড়িতে রেডিও ছিল সেখানে জড়ো হলেন পাড়ার মানুষ। সবাই অপেক্ষা করছিলেন নেহেরুর ঐতিহাসিক ভাষণ শোনার জন্য। মধ্যরাতে সেই ভাষণ শেষ হতেই কলকাতার গুলি থেকে রাজপথ চারদিকে উঠল আনন্দের ধ্বনি। শঙ্খ, ঢাক, সানাই আর আতশবাজিতে মুখর হয়ে উঠল শহর। আর 15ই আগস্টের সকালে হাতে হাতে তিরঙ্গা নিয়ে রাস্তায় নেমে পড়ল মানুষ। মন্দির, মসজিদ, গুরুদ্বারা সব জায়গাতেই ভাগ করে নেওয়া হলো স্বাধীনতার আনন্দ। সেদিন কলকাতার প্রতিটি কোণ যেন একটাই কথা বলছিল, ভারত স্বাধীন হয়েছে। দেখতে দেখতে স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করে 2026 সালে ভারত পালন করবে ৮০তম স্বাধীনতা দিবস। 1947 সালের সেই ঐতিহাসিক স্বাধীনতার মুহূর্ত যারা নিজের চোখে দেখেছিলেন তারা নিঃসন্দেহে ভারতের ইতিহাসের এক বিরল অধ্যায়ের সাক্ষী ছিলেন। তবে সেই আনন্দের ভিড়েও এমন অসংখ্য মানুষ ছিলেন যাদের দেশভাগের কারণে উদ্বাস্তু হয়ে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল। তবুও স্বাধীনতার সেই ইতিহাসের কথা মনে পড়লেই আমার মনে একজন মানুষের কথা বারবার আসে, নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার দৃঢ় বিশ্বাস স্বাধীনতার সেই মুহূর্তে নেতাজি যদি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে হয়তো সেই ইতিহাসের ছবিটা আরো অন্যরকম হতো। তাই প্রতি বছর স্বাধীনতা দিবস এলেই একজন মানুষকে ভীষণভাবে মনে পড়ে, আমাদের প্রিয় নেতাজি। সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।